কথা হচ্ছে যে আমাদের মাননীয়া উনি কান দিয়ে শোনেন না, উনি চোখ দিয়ে শোনেন। উনি অন্য নেতারা যেটা বলেন উনি সেইটাই শোনেন, সেইটাই করেন। এখানে আগে যখন আমি দায়িত্বে ছিলাম একটা বোম পড়লে আমার কৈফিয়ত দিতে হতো যে একটা বোম পড়েছে কেন, অথচ কে মারলো সেটা উনি দেখলেন না। আর এখন কন্টিনিউ বোম পড়ছে, কন্টিনিউ বোম উদ্ধার হচ্ছে। কলকাতা পুলিশ কি করেছে? কলকাতা পুলিশ কি করেছে? এখানে ডেলি গন্ডগোল, ডেলি বোম মারা, কোনোখানে কিচ্ছু না। শওকত মোল্লা থানাতে বেরোচ্ছে আর ওর লোক ঠিক করা আছে, গুপগাপ করে 4টে বোম মেরে দিল, বললো আমার অ্যাটাক করেছে। 15খানা গাড়ি রয়েছে ওনার সাথে। কারুর বাপের ক্ষমতা হবে যে ওনার সামনে গিয়ে 4টে বোম মেরে দেওয়া, ভালো ভালো ছেলেদের কেস দেওয়া? পরিকল্পনা হচ্ছে ওর একটাই, সারা ভাঙড়ে বোম উদ্ধার হচ্ছে, আর সারা ভাঙড়ে মানে গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, ঝাঁটা দেখাচ্ছেন, ভদ্রলোকের জুতো দেখাচ্ছেন, চোর বলে তাড়া করছেন। তারপরও তার লজ্জা নেই। তিনি ভাঙড়ের মাটি কামড়ে ধরে আছে। তাই আমি শুধু বলতে চাই, আমি কেন এই দলটা ছেড়েছি মনের দুঃখে। আজকে যারা তৃণমূলটা করতো, আজকে তারা কেউ ওর সাথে নেই। দু চারজন যারা সুবিধাবাদী, যারা সুযোগ পাচ্ছে ওর কাছে, এরকম দু চারজন আছে। আর যারা তৃণমূল কংগ্রেস, আদি তৃণমূল কংগ্রেস, আজকে ক্যানিং ভাঙড়ে কোন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা দল করতে এসেছিল তারা কেউ নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে তাদের রাখলে পয়সা আয় হবে না, তাই শওকত মোল্লার মতন লোকেদের রেখেছে পয়সা আয় করার জন্য। এখান থেকে তোলা তুলে রাজ্য নেতৃত্বদের কাছে পৌঁছবে। সেই কারণে আজকে উনি এই ধরনের ব্যক্তিদের আজকের ক্ষমতা দিয়েছে। আপনারা ভাবুন যে 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে গুলি চালালো, বোম মারলো, বেরিয়ে আমি গাড়িতে উঠতে পারিনি, আমি পুলিশের গাড়িতে উঠে দেখি আমার গাড়ি ভাঙচুর হলো, মঞ্চ উড়ে গেল 1/2 কিলোমিটার। এমন বোম মানে মঞ্চের পিছনে লাগানো হলো, আমি মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে বলছি যে আপনি নামলেই এই মঞ্চ ফঞ্চ উড়ে যাবে, ছাড়ত। আর উনি নেমে গাড়িতে উঠে শুধু মানে এর মুখটা এসছে, সঙ্গে সঙ্গে উড়ে গেল। শওকত মোল্লা 300-400 লোক নিয়ে, শুধু মঞ্চ নয়, ওখানে যা যেখানে ছিল চুরমার হয়ে গেল। আমি নিজে বলেছি। তারপরে রাস্তায় আস্তে আস্তে ওনার অ্যাটাক, গুলি চালালো, উনি নেমে পড়লেন। আমি ছুটে নেমে এসে দুটো পা জড়িয়ে ধরলাম যে আপনি নামবেন না, মেরে দেবে আপনাকে, আপনি নামবেন না, উঠুন গাড়িতে। তারপরে উনি গাড়িতে উঠলেন। তারপরে ওনার ভোজেরাটে এসে আমি ছাড়লাম, বললাম যে এই পরিস্থিতি আপনারা কি বলছেন, ভাঙড় ক্যানিং এর মতন জায়গায় কথা বলার মতন লোক নেই, আপনি কি বলছেন? আমি প্রায় 5 থেকে 600 গাড়ি ভাঙড় থেকে নিয়ে গেছি। বলে এত লোক তুই কোথায় পেয়েছিস? আমি সব ভাঙড়ে গেল, ক্যানিং থেকে লোক বেরোবার মতন পরিস্থিতি নেই। সব অঞ্চলে অঞ্চলে, রাস্তায় রাস্তায় সব শওকত মোল্লার লোকেরা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, সব ভাঙড় থেকে লোক এসছে। তারপরেও সেই মহিলা আরাবুলকে চিনতে পারলো না। আজকে আপনারা বলুন যে নন্দীগ্রামে যখন ঘটনা ঘটে, যেদিন হাউ করে এসে বিধানসভায় আকুকু মারু করে হামাগুড়িতে পড়েছে বিধানসভায়, তখন আমরা বিধানসভাতে বেরিয়ে এসে আমাদের যে নেত্রী কাঁদছে, কি ব্যাপার, বললো আমারে মেরেছে, চুল ছিঁড়ে দিয়েছে, এই করেছে সেই করেছে। আমরা ছুটে বিধানসভার ভিতরে গিয়ে সব ভাঙচুর করে, বাইরে সব ভাঙচুর করে, আবেগে তখন থাকতে পারিনি, আমরা ভেঙে দিয়েছি টোটাল এটা। কজন এমএলএ, সেই এমএলএ গুলোই নেই আজকে। আজকে সোনালির মতন লোক বলছে যে 5 কোটি টাকা নিয়েছেন ভদ্র মহিলা, আমাকে গুনতে বলেছে, বলে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আপনারা ভাবুন, তাহলে উনি উনি একজন বাংলার মুখ্যমন্ত্রী, উনি টাকা তুলবেন? সোনালী গুহ বলছে, এটা আমার কথা নয়, এটা সোনালী গুহর কথা, যে 5 কোটি টাকা। তাহলে আজকে যে শওকত মোল্লা একজন খুনি, যে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের কয়েক মনে হয় 20 থেকে 50 জন খুন করেছে, আজকের তৃণমূলে এসব তৃণমূলের লোক খুন হচ্ছে তার হাতে। আজকে সেই লোককে পছন্দ করে উনি তার দায়িত্ব দিয়ে বিধানসভায় লড়াই করবে। তাই ভাঙড়ের মানুষ তৈরি আছে, ক্যানিং এর মানুষ তৈরি আছে, প্রস্তুত আছে, তারা তারা ওনাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য তৈরি আছে। একদিকে একটা প্রশ্ন বারংবার উঠছে, যেখানে আপনি তৃণমূল দল থেকে আপনি রিজাইন দিতে চলেছেন, এবং আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ভাঙড়ের সিট এবার চাই। তাহলে কি ভাঙড়ে এবার কি আপনি ক্যানিং পূর্বে কি আইএসএফ এর পক্ষ থেকে আপনি কি প্রার্থী হবেন? আমি এখনো সেটা বলছি না, সেটা সময় বলবে। মানুষের মনে জল্পনা ছড়িয়েছে, সেটা হতে পারে, অনেকেই অনেক রকম আশা করতে পারে, অনেকেই অনেক রকম ভাবে ভালোবাসে হয়তো বলতে পারে, কিন্তু সেটা পরিস্থিতি সময় যখন হবে আমি নিশ্চয়ই বলবো কোথায় দাঁড়াচ্ছি, কোথায় কি হবে, দল সিদ্ধান্ত নেবে। আমি যে দলে যাব সেই দল সিদ্ধান্ত নেবে, কি ভাই, সেই দল সিদ্ধান্ত নেবে, সেটা তার উপরে নির্ভর করবে। মানে আপনি তৃণমূল দল থেকে রিজাইন দিচ্ছেন? রিজাইন কি, আমি একেবারে সমস্তটা বলে দিয়েছি যে তৃণমূলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো নেতৃত্বের সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি ওই দলের আর কোনোদিনই ওই দলে ফিরে যাব না।
আমি এটা শপথ করে কালকে ফুরফুরার দরবার শরীফ থেকে বলেছি, আমি এখনো বলছি যে এই দলটা করার জায়গা নেই। এই দলটা যারা দুর্নীতি করে টাকা তোলা তুলে তুলে দিতে পারবে, এই দলে যারা মার্ডার করতে পারবে, খুন করতে পারবে, যারা এখন ভোট লুট করার জন্য চেষ্টা করছে ভাঙড় ক্যানিং, ভাঙড় ক্যানিং এ জেতা যাবে না বলে ভোট লুট করার জন্য প্রশাসনিক যত রকম সহযোগিতা করার তত রকম রাজ্য নেতৃত্বরা করবে। আমি তাই এটা বলতে চাই বাংলার মানুষের কাছে যে ভাঙড় ক্যানিং কে আপনারা খেয়াল রাখবেন, যে কোনো ভাবে ভাঙড় আর ক্যানিং এখানে ভোট লুট করার চেষ্টা করবে। 10টা মার্ডারও হতে পারে, ভদ্রলোক বলেছে 2-5টা মার্ডার হলেও আমি শেষবার দেখে যাব। ভদ্রলোক যিনি বলেছেন মার্ডারও হতে পারে, অনেক কিছু ঘটতে পারে ভাঙড় ক্যানিং এ। কিন্তু যিনি ভাঙড়ে ক্যান্ডিডেট আইএসএফ এর, তিনি লড়াই করবে, তার সাথে লোক আছে, তার সাথে মানুষ আছে, তিনি দেখবেন তিনি এখানে লক্ষাধিক ভোটে নিন। ক্যানিং পূর্বে যদি আপনাকে প্রার্থী করা হয় দলীয় পক্ষ থেকে, আপনি কি জানাবেন? নিশ্চয়ই সেটা দল সিদ্ধান্ত নিলে আমি সেটা নিশ্চয়ই ভাববো। সেটা যদি দল সিদ্ধান্ত নেয় যে আপনি ক্যানিং এ দাঁড়ান, আমি যে দলেই যাব, সেই দল যদি সিদ্ধান্ত নেন আপনি ক্যানিং এ দাঁড়ান, নিশ্চয়ই সেটা আমি ভাববো।